আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের আমাদের রিভলিউশনারি অ্যাক্টিভিটিস। ক্লিয়ার? এবং রিভলিউশনারি অ্যাক্টিভিটিস এই পোর্শন থেকে শেষ 4 বছরে প্রচুর প্রচুর প্রশ্ন এসছে। আর যদি আমরা মেনের কথা ভাবি তাহলে কিন্তু এটার হিসেব হবে 2017 থেকে 2017-তে এই টপিকের ওপরই কোশ্চেন ছিল 7টা কোশ্চেন ছিল। তো আমরা এটাকে গুরুত্ব দেব এবং সামনে আমাদের পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং অবশ্যই আমাদের রয়েছে WBCS পরীক্ষা। তার উপরই বেস করে আমাদের এই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের রিভলিউশনারি অ্যাক্টিভিটিস আমরা আজকে আলোচনা করব। তো এই প্রসঙ্গে আমার যেটা খুব ভালো করে বলবার আছে যে এই রিভলিউশনারি অ্যাক্টিভিটিস কেন শুরু হলো বা ভারতে কি এর সত্যি সত্যি খুব দরকার ছিল, এটা আলোচনা করতে গেলে দেখতে হবে যে ভারতবর্ষে একটা পিরিয়ড এসেছিল যেটাকে আমরা বলছি এমার্জেন্সি ন্যাশনালিজম। মানে যেখান থেকে আমাদের শুরু হয়েছিল সংগ্রামশীল জাতীয়তাবাদ, তাহলে এক্সট্রিমিজমের একটা মূল ধারা আমাদের কিন্তু রিভলিউশনারি অ্যাক্টিভিটিসের দিকে নিয়ে গেছিল। তাহলে এবার প্রশ্ন হয় যে কোন ঘটনাটা আমাদের এই রিভলিউশনারি অ্যাক্টিভিটিসের দিকে নিয়ে গেল। স্যার 1857-এ মঙ্গল পাণ্ডের ফাঁসি, ব্যারাকপুরে উনি রিভোল্ট করলেন, ওনার ফাঁসি। স্যার এটা হবে না? নাকি স্যার আমাদের এটা হবে যখন আমরা দেখতে পেলাম যে তাতিয়া টোপি যখন রিভোল্ট করলেন এবং তাতিয়া টোপির শেষ পর্যন্ত ফাঁসি হলো, স্যার তখন কি এটা হয়নি? এ প্রসঙ্গে আমি বলে দিই যে 1857 রিভোল্টের সময় যেটা হয়েছিল, যার যার রাজ্যের সেনাপতিরা বা যার যার রাজ্যের রাজারা তাদের জিনিস বা তাদের সম্পত্তি বা তাদের প্রপার্টিটাকে ফিরে পাবার জন্যই বিদ্রোহ করেছিল। এখানে ওয়ান ইন্ডিভিজুয়াল এই একটা কাজ করেছিল। কিছু জায়গায় মানুষ একত্রিত হয়েছিল, যার মানে এখানে খুব সত্যি কথা বলতে গেলে যেটা এক হতে পারেনি, সবাই একত্রিত হতে পারেনি সেইভাবে, তাই আমরা এই জায়গাটাকে সরিয়ে দেব। কিন্তু যেদিন আমরা দেখতে পেলাম যে 1879 সালে বাসুদেব বলবন্ত ফাড়কে, কি নামটা বললাম, বাসুদেব বলবন্ত ফাড়কে নামের একজন রিভলিউশনারি, তিনি যখন রামসি সৈন্যদের একত্রিত করলেন এবং তাদের নেতা ইসমাইলের কাছ থেকে সেই সেনা ভাড়া করে উনি যখন যুদ্ধ করলেন ব্রিটিশদের এগেনস্টে এই পুনা মহারাষ্ট্র এই চত্বরে বা এই এলাকার মধ্যে, তখন কিন্তু সত্যি কথা বলতে গেলে পারফেক্ট রিভলিউশনারি মুভমেন্ট শুরু হয়ে গেল। হিস্টোরিয়ান রমেশচন্দ্র মজুমদার তার ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থে বলছেন যে এটাই ছিল একটা মিলিটেন্ট ন্যাশনালিজমের সবচেয়ে ভালো এক্সাম্পল এবং এটাই ছিল ফার্স্ট আর্মস মুভমেন্টের একটা সবচেয়ে ভালো এক্সাম্পল। ক্লিয়ার? তাহলে আমাদের এখান থেকে একটা প্রশ্ন এসে গেল, ফাদার অফ আর্মস মুভমেন্ট অফ ইন্ডিয়া বা ব্রিটিশ ইন্ডিয়া, তাহলে উত্তরটা হবে বাসুদেব বলবন্ত ফাড়কে। 1879-এ ওনার যে প্রয়াস ছিল রামসি মুভমেন্টের মাধ্যমে, প্রথম আর্মস মুভমেন্টের মাধ্যমে সেই ব্যক্তিকে আমাদের যখন বন্দি হতে হয়, এই বন্দি দশায় খুবই কন্ট্রোভার্সি, তার কি রোগ হয়েছিল, ম্যাক্সিমাম বই বা আমাদের যে কি বলবো ইনফরমেশন দেখানো হয় যে তার টিবি বা যক্ষা হয়েছিল এবং সেই রোগে ভদ্রলোকের মৃত্যু হয়। ক্লিয়ার? যে আগুন জ্বেলেছিলেন বাসুদেব বলবন্ত ফাড়কে আমাদের এই মহারাষ্ট্রে, সেই আগুনের দ্বারাই প্রভাবিত হয়েছিল 3 ভাই। এই 3 ভাইয়ের নামের মধ্যেই কিন্তু জড়িয়েছিল আমাদের ভগবান শ্রীকৃষ্ণের নাম। বাসুদেব চাপেকার, দামোদর চাপেকার আর বালকৃষ্ণ চাপেকার, এই 3 ভাই মিলে ঠিক করলো যে আমাদের যখন মহারাষ্ট্রে প্লেগ হয়েছিল, পুনাতে ছড়িয়েছিল এই প্লেগ, সেই প্লেগ হবার সময় যার আমাদের কি বলবো নির্লজ্জের মতো তিনি দেখভাল করেননি রুগীদের
এবং সেই প্লেগ কমিশনার মিস্টার র্যান্ড এবং তার সহকারী আয়াস্টের জন্য প্রচুর মানুষকে মরতে হয়েছিল। সেই র্যান্ডকে টার্গেট করে নেন এবং চাপেকারদের প্রথম দুই ভাই এই র্যান্ডকে হত্যা করেন। ঠিক সেই সময় চাপেকার ভাইদের নামে একটা বড় অঙ্কের টাকা মোস্ট ওয়ান্টেড লিখে ঘোষণা করা হয় এবং তখনই ওদেরই ছোটোবেলার বন্ধু দ্রাবিড় ভাইরা ওই দুই ভাইকে ধরিয়ে দেয় এবং এর ফলে তাদের ফাঁসি হয়। ঠিক আছে, দামোদর চাপেকার এবং বালকৃষ্ণ চাপেকার প্রথম দুই ভাইয়ের ফাঁসি হওয়ার পর সেই হত্যার প্রতিশোধ নেবার জন্য তার ছোট ভাই বাসুদেব চাপেকার তার বন্ধু রানাডে, এই রানাডে কিন্তু মহাদেব গোবিন্দ রানাডে নয়, তাকে নিয়ে আমাদের কি করেন, পরবর্তী স্টেপ ওই আমাদের দ্রাবিড় ভাইদের হত্যা করেন। দ্রাবিড় ভাইদের হত্যার সঙ্গে সঙ্গেই আমাদের কি হয়, আরেকটা প্রজ্বলন হয় আমাদের রিভলিউশনারি অ্যাক্টিভিটিসের, যেটাকে আমরা বলছি আমাদের র্যান্ড অ্যান্ড আয়ার্স্ট হত্যাকাণ্ড। এই ঘটনা প্রভাবিত করেছিল আমাদের এক বিখ্যাত এক্সট্রিমিস্ট লিডারকে, যার নাম বাল গঙ্গাধর তিলক। তিনি তার সুবিখ্যাত কেশরী পত্রিকার মধ্যে আমাদের র্যান্ড অ্যান্ড আয়ার্স্টের মৃত্যুর জন্য যে চাপেকার ব্রাদার্সের যে প্রয়াস ছিল সেটাকে গ্লোরিফাই করেন, গ্যালেন্ট বীরত্বের সঙ্গে তাকে পরিবেশন করেন এবং যার ফলে আমরা দেখতে পাই যে এই তিলকের আমাদের জেল পানিশমেন্ট হয়ে যায়, ইমপ্রিজনমেন্ট। সেই সময় বোম্বাই হাইকোর্টের বিচারপতি আমাদের বদরুদ্দিন তায়েবজি বেল দিয়ে ছাড়িয়ে দেন আমাদের তিলককে। ক্লিয়ার? তাহলে যেভাবে যে পরিস্থিতিতে শুরু হয়েছিল তার একটা প্রয়াস দেখালাম। এবার এটা দেখানোর পরে আমি যেটা দেখাবো, একটু কন্টেন্ট আমি দেখাচ্ছি, তোমরা ভালো করে একটু খেয়াল করো। এখানে দুটো ছবি ইউজ করা হয়েছে সেই সময়, তাই তো, লন্ডনের একটা ছবি এবং প্রতিবাদের একটা মিছিল যেটা ইন্সপিরেশন ছিল। এবার দেখো এখানে গদর দলের বিপ্লবীদের একটা লম্বা সারি, যেখানে আমাদের সোহন সিং ভাকনা, কর্তার সিং সারাভা এবং আমাদের যে ভদ্রলোক ফাউন্ডার সেক্রেটারি ছিলেন গদর পার্টির, তাকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে সেই কথাটা তোলা হয়েছিল যে কিভাবে এরকমভাবে একটা সংগ্রামশীল জাতীয়তাবাদ এবং তার সঙ্গে সঙ্গে এই রিভলিউশনারি অ্যাক্টিভিটিসটা ছড়িয়েছিল। এখানে আমরা প্রথমে চারটে ভাগে ভাগ করে নেব। একটা হচ্ছে মহারাষ্ট্রে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে বেঙ্গলে, থার্ড হচ্ছে পাঞ্জাবে এবং ঠিক তাদেরই সাইমলটানাসলি সেটাকে ধরেই হয়েছিল ভারতের বাইরে, তাই তো, যেটাকে আমরা বলছি এই আউটসাইড অফ ইন্ডিয়া, সেখানেই কিন্তু গদর দলের খ্যাতি সবচেয়ে বেশি ছিল, তাই তো। এবার দেখো আমরা যেটা নিয়ে আলোচনা করব যে এই স্টেপ বাই স্টেপ এগোলে আমরা প্রথমেই দেখব যে জাপানের হাতে যখন সোভিয়েত রাশিয়ার পরাজয় হয়েছিল, কিংবা আমরা যখন দেখেছিলাম যে ইটালি ইউনিফাইড হয়েছিল 1870-তে বা জার্মান ইউনিফাইড হয়েছিল 1870-তে, সেটা কিন্তু একটা বড় বেস পয়েন্ট তৈরি করেছিল আমাদের ভারতবর্ষের সংগ্রামশীল জাতীয়তাবাদ এবং বিপ্লবী আন্দোলনের, তাই না। আমরা এটাও জানি মাতসিনির যে ইয়ং ইন্ডিয়া, সেই আদলেই কিন্তু অনুশীলন সমিতি বা যুগান্তর দল এগুলো তৈরি হয়েছিল এবং এরা কেউ কিন্তু সে কথা অস্বীকার করেনি এবং বিপ্লবীদের যারা যুবক বিপ্লবী, তরুণ বিপ্লবী, তাদের এই কথাই শোনানো হতো কিভাবে মাতসিনি তার কার্বোনারি আন্দোলন করেছিলেন, ইয়ং ইন্ডিয়া আন্দোলন করেছিলেন, এটা বলা হতো। যাই হোক, আমরা এরপরে চলে যাচ্ছি যে লালা হরদয়াল, সোহন সিং ভাকনা, কর্তার সিং সারাভার, যাদের আমরা দেখতে পাচ্ছি তাদের পরবর্তী প্রয়াস কী ছিল। আমরা এবার দেখব কতগুলো ভাবে এটা এসছিল। রিভলিউশনারি মুভমেন্টটা এমনি এমনি আসেনি, সময় লেগেছিল। তোমরা ভালো করে দেখো, যখন ন্যাশনালিজম অ্যামং ইউথ
তাই তো? এই যুবকদের মধ্যে আমাদের জাতীয়তাবাদ কীভাবে স্প্রেড করেছিল, ফেলিয়ার অফ মডারেট অ্যান্ড এক্সট্রিমিস্ট কংগ্রেস, তাই না? যখন আমরা দেখলাম 1905 খ্রিস্টাব্দে এই পার্টিশন অফ বেঙ্গল হতে যাচ্ছে, তখন সো কল্ড মডারেটদের বা এক্সট্রিমিস্টরা যেটা বলছিল তাদের ফেলিওর বা তাদের লিমিটেশনটা কিন্তু আমাদের সামনে এসেছিল। যদিও এক্সট্রিমিস্টরা ওভারকাম করতে পেরেছিল, অরবিন্দ ঘোষ, তিলক বা আমাদের কি বলবো লালা লাজপত রায়, এরা ভিন্ন ভিন্ন জায়গায় মানে মহারাষ্ট্রে কেউ পাঞ্জাবে, কেউ বাংলায় এরা মুভমেন্ট করে এটাকে বাঁচিয়ে রেখেছিল, তাই তো? এরপরে আমরা দেখব লিডারশিপ ফেলিয়ার। তাহলে এই ফিরোজ শাহ মেহতা বা এই দাদাভাই নৌরোজি বা আমাদের কি বলবো গোপাল কৃষ্ণ গোখলের যে নেতৃত্ব ছিল, তাদের মধ্যে একটা মস্ত বড় লিমিটেশন ধরা পড়েছিল, এটাই যে তারাই আলটিমেট নয়, তাই না? কারণ তারা থাকা সত্ত্বেও তাদের জীবদ্দশায় কীভাবে পার্টিশন অফ বেঙ্গল হচ্ছে। নেক্সট আমরা চলে যাব গভর্নমেন্ট রিপ্রেশন। এই যে বললাম গভর্নমেন্ট রিপ্রেশন, এইখানে যেটা আমার বলা আছে যে রিপ্রেজেন্ট তারা যেটা বোঝাতে চেষ্টা করছিল সেটা কিন্তু মানুষ বুঝছিল না, তাই না? তাদের শেষ অস্ত্র যেটা বলতে গেলে তারা ওই ডোমিনেন্স স্ট্যাটাসের বেশি কিছু বলতে অধিবেশনে বলেছিল যে আমাদের আলটিমেট গোল হচ্ছে, এক কথায় বলতে গেলে সেটা হচ্ছে আমরা কি চাই, যে আমরা ওয়ান কাইন্ড অফ ডোমিনেন্স স্ট্যাটাস পাবো, তাই না? বলেছিল সেলফ গভর্নমেন্টের মাধ্যমে। ওনার কথাটা ছিল বা টার্মসটা ছিল সেলফ গভর্নমেন্ট। কিন্তু এটা মনে রাখবে যে সেলফ গভর্নমেন্ট মানে কখনোই কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স নয়। বেশ, আমরা চলে আসবো গভর্নমেন্ট রিপ্রেজেন্ট পরে আইডিওলজিক্যাল অ্যাপেল অফ আইডিয়াস, তাই না? তাহলে আইডিয়াগুলোই বা কী ছিল? সেই হিরোইক ইমেজগুলো তুলে ধরা হয়েছিল আইরিশ বিপ্লবের সময়, আয়ারল্যান্ডের বিপ্লব, বা কখনো আমি বললাম ইটালির ইউনিফিকেশনে, বা জার্মানের প্রথম অবস্থার কথা এটা তুলে ধরা হয়েছিল, গ্রিস ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স তুলে ধরা হয়েছিল, এবং যার দ্বারা ওরা উদ্বুদ্ধ হয়েছিল। নেক্সট আমরা একটা ক্রাউড দেখতে পাচ্ছি, মস্ত বড় একটা ক্রাউড। সেই সময়ের একটা ছবি, যে সময়টা আমাদের অনুমান করা যাচ্ছে এটা পার্টিশন অফ বেঙ্গলেরই একটা ছবি, তাই তো? যেখানে প্রচুর মহিলাকেও দেখতে পাচ্ছি, পুরুষদেরও দেখতে পাচ্ছি। বেশ, আমরা চলে যাব ইম্প্যাক্টস অফ রিভলিউশনারি টেরোরিজম। এটার ইম্প্যাক্ট কী হয়েছিল? এটা ইম্প্যাক্ট বলবার আগে আমাদের আলোচনা করতে হবে যে এই বাসুদেব বলবন্ত ফাড়কে বা চাপেকার ব্রাদার্সের পর এটা আপনি বলুন কি দাঁড়িয়েছিল, কি হয়েছিল? 1895 সালে 1895-এ তৈরি হয়েছিল হিন্দু ধর্মে অন্তরায় বিনাশী সংঘ। এই কথাটা শুনলেই একটা অন্যরকম ব্যাপার, সংঘ ব্যাপার দেখাচ্ছে। এটাকে একটা ইংরেজিতে বলি তাহলে সুবিধা হবে, সোসাইটি ফর দ্য অবস্টাকলস টু দ্য হিন্দু রিলিজিয়ান, ঠিক আছে? বা সোসাইটি ফর দ্য অবস্টাকলস টু দ্য রিমুভাল অফ হিন্দু রিলিজিয়ান, এটা বলতে পারি আমরা। এটা তৈরি করেছিল আমাদের চাপেকার ব্রাদার্স 1895-এ। ঠিক তার 2 বছর বাদে 1897-এ বিপিন বিহারী গাঙ্গুলির উদ্যোগে তৈরি হয়েছিল আমাদের কলকাতার বুকে আমাদের আত্মোন্নতি সমিতি। বা তারও 2 বছর বাদে 1899 সালে আমরা দেখতে পেয়েছিলাম যে সাভারকার ব্রাদার্স, গণেশ সাভারকার এবং গণেশ সাভারকার এবং বিনায়ক দামোদর সাভারকার, নট বাসুদেব, বিনায়ক দামোদর সাভারকার, এই সাভারকার ব্রাদার্সরা তৈরি করেছিল আমাদের এই মিত্রমেলা। 99 সালের মিত্রমেলা তৈরি হওয়ার পরই আমাদের বাংলার বুকে 1902 সালে তৈরি হলো অনুশীলন সমিতি। অনুশীলন সমিতি নামটা ইন্সপায়ার্ড হয়েছিল আমাদের বঙ্কিমচন্দ্রের ফেমাস নভেল আনন্দমঠ থেকে, বলতে পারো এখান থেকেই নেওয়া হয়েছিল। এবং এই দলের
ফাউন্ডার প্রেসিডেন্ট করা হয়েছিল ব্যারিস্টার প্রমথনাথ মিত্রকে। ফাউন্ডার আমাদের ছিলেন বেশ কয়েকজন, কিন্তু যে নামটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কে, আমাদের এই বারীন্দ্র কুমার ঘোষ, যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দেবব্রত ভট্টাচার্য, এরা কিন্তু ফাউন্ডার মেম্বারদের মধ্যেই পড়বে। কিন্তু যে নামটা আমরা পিএসসির পরীক্ষায় দেখি সেটা কিন্তু সতীশচন্দ্র বসু। ইনি হচ্ছেন আসল নিউক্লিয়াস, ইনি তৈরি করেছিলেন, আর ইনি নিয়ে এসেছিলেন যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা আমাদের দেবব্রত ভট্টাচার্য, আমাদের ওই ভদ্রলোকের নাম কি, আমাদের বারীন্দ্র কুমার ঘোষকে, তাই তো। কিন্তু এই দল তৈরি হওয়ার সময় যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের বারীন্দ্র কুমার ঘোষের সংঘাত হয়, যার জন্য যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আমাদের অনুশীলন সমিতির সংসর্গ ত্যাগ করে রামকৃষ্ণ মিশনে গিয়ে আমাদের কি বলবো দীক্ষা নেন, এবং রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নেবার পরে উনি নিরালম্ব স্বামী নামে সেখানেই বিরাজ করেন। এটা খুব ভালো কোশ্চেন ডাব্লিউবিসিএসের 2016 মেনে দিয়েছিল, যে 2015 মেনেও এসেছিল, 16 মেনে 15 মেনে, কোশ্চেনটা দেখে নেবে ভালো করে। সে কোশ্চেনটা বলছে যে কে কোন সন্ন্যাসী তোমার সমস্ত রিভলিউশনারি অ্যাক্টিভিটিস ছেড়ে দিয়ে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী হয়েছিলেন। উত্তর হচ্ছে আমাদের এই ভদ্রলোক। আর 16টা যেটা ছিল নিরালম্ব স্বামী নামে, এখানে কে পরিচিত ছিলেন, উত্তর হচ্ছে আমাদের এই ভদ্রলোক যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মনে থাকবে। যাই হোক, এবারে আমরা চলে যাব ঠিক তার পরের স্টেপে। 1902 সালে অনুশীলন সমিতি যখন তৈরি হয়, তার ঠিক 2 বছর বাদে 1904 সালে তৈরি হয় আমাদের আরেকটা বিখ্যাত অর্গানাইজেশন, যার নাম আমরা আগেও দেখেছিলাম 1899 সালে মিত্রমেলা নামে। এবারে নতুন রূপে আবির্ভূত হয়, তার নাম হয় অভিনব ভারত। এবং এই অভিনব ভারতের ফাউন্ডার সেই দুই ভাই ছিলেন, বিনায়ক দামোদর সাভারকার এবং গণেশ সাভারকার। আর আগের মিত্রমেলা এর সঙ্গে মার্জ হয়ে যায়। বেশ, আমরা এরপরে আমরা যাব 1905 সালে। 5 সালে তৈরি হয় আমাদের ঢাকা অনুশীলন সমিতি। অ্যাকচুয়ালি এটা সেপ্টেম্বরে তৈরি হয়। জীবনতারা হালদারের অনুশীলন সমিতির ইতিহাস, র্যাডিক্যাল ইমপ্রেশনের বই তোমরা দেখে নিতে পারো, এখানে উনি মেম্বার ছিলেন। উনি কিন্তু সেপ্টেম্বর 5 সালের কথা বলেছে, কিন্তু এটা বলি প্রচুর মাধ্যমিকের বই বা কিছু কম্পিটিটিভ এক্সামের বইতে এটাকে 6 সাল লেখে, তাই অপশানে 5 সাল না থাকলে 6 সাল করতে হয়, ক্লিয়ার। আর 5-6 দুটো থাকলে 5 সাল করতে হয়। 1905 সালে আমাদের ঢাকা অনুশীলন সমিতি তৈরি করেন পুলিত বিহারী দাস। তিনি লাঠি খেলার জন্য বিখ্যাত ছিলেন, এবং ইনি অনেকগুলো ডাকাতির সঙ্গে পরবর্তীকালে অভিযুক্ত হয়ে কারাদণ্ডে দণ্ডিত হন, এবং সেগুলো স্বদেশী ডাকাতি। এরপরে আমরা বলবো স্বদেশ বান্ধব সমাজ। এটা তৈরি করেছিল অশ্বিনী কুমার দত্ত। আমাদের কোথায় করেছিলেন? বরিশালে, যাকে আমরা বলি বরিশালের মুকুটহীন সম্রাট বা আনক্রাউন কিং অফ বরিশাল। এরপর আমরা 1905 সালে দেখলাম দুটো অর্গানাইজেশন ভারতের বাইরে তৈরি হলো, এবং তৈরি করলেন শ্যামজি কৃষ্ণ ভার্মা, যিনি একজন বিখ্যাত ফিলোসফির প্রফেসর। লন্ডনের বুকে তৈরি করলেন ইন্ডিয়া হাউস আর ইন্ডিয়ান হোম রুল সোসাইটি, দুটো দল উনি তৈরি করলেন। বেশ, 1905-এর পরে আমরা চলে যাব 1906 সালে, যে 1906 সালে তৈরি হলো আমাদের যুগান্তর দল। যুগান্তর দল তৈরি করলেন আমাদের বারীন্দ্র কুমার ঘোষ এবং ভূপেন্দ্রনাথ দত্ত। এরা দুজনেই আবার একই নামে, যুগান্তর নামেই একটা পত্রিকা এডিটিং করতেন। 1906 সালে কলকাতায় এটি তৈরি হয়, এবং এই পত্রিকাও কলকাতা থেকে পাবলিশড হয়। 1906 সালের পর আমরা চলে যাব 1907 সালে। 1907 সালে ভারতের বাইরে আমাদের তারকনাথ দাস তৈরি করলেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ। এটা তৈরি হলো আমেরিকার ক্যালিফোর্নিয়াতে, ক্লিয়ার। তারকনাথ দাস তৈরি করলেন। তারকনাথ দাস এটা তৈরি করবার পরে আমরা দেখতে পেলাম 7-এর পরে আমাদের দল তৈরি হলো। 1907-এই আবার তৈরি হলো, পাঞ্জাবের বুকে একটা দল তৈরি হলো, যার নাম ভারত মাতা সোসাইটি। কি বললাম? ভারত মাতা সোসাইটি। এবং ভারত মাতা নামে উনি একটা ম্যাগাজিনও এডিটিং করতেন।
1907 সালে পাঞ্জাব আর লাহোর দু জায়গা থেকেই এটি কিন্তু পাবলিশড হয়েছিল। নেক্সট, তারপরে আমরা চলে আসব 1913, অনেকটা সময়ের অপেক্ষা 6 বছর গ্যাপের পরে 1913-এ তৈরি হলো গদর পার্টি। যে গদর পার্টির প্রিভিয়াস নেম ছিল আমাদের ইন্ডিয়ান প্যাসিফিক কোস্ট অ্যাসোসিয়েশন বা হিন্দুস্তান প্যাসিফিক কোস্ট অ্যাসোসিয়েশন, মনে থাকবে, হিন্দুস্তান প্যাসিফিক কোস্ট অ্যাসোসিয়েশন। এই দলটা তৈরি করেছিল, যার ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন আমাদের সোহন সিং ভাকনা, আর ফাউন্ডার সেক্রেটারি ছিলেন লালা হরদয়াল, সঙ্গে ছিলেন আমাদের ভাইস প্রেসিডেন্ট কেশর সিং, এবং সঙ্গে ছিলেন আমাদের জেনারেল সেক্রেটারি, তার নাম ছিল আমাদের ভাইস প্রেসিডেন্ট কি বললাম, কেশর সিং ছিলেন, আর সঙ্গে ছিলেন আমাদের একজন ক্যাশিয়ার, তাই তো। এই ক্যাশিয়ার ছিলেন কে, পণ্ডিত কাশিরাম, এবং এরা একটা পত্রিকা পাবলিশ করতো যার নাম গদর। 3টি ভাষায় পাবলিশড হতো, যার মধ্যে সবচেয়ে বেশি সেল ছিল উর্দু ভাষায়। গদর, এই গদর শব্দের অর্থ হচ্ছে বিপ্লব, রিভলিউশন। তাতে 2টি কথা লেখা থাকতো, আংরেজি রাজ কা কাচ্চা চিট্টা, আর একটা লেখা থাকতো আংরেজি রাজ কা দুশ্মন। আংরেজি রাজ কা কাচ্চা চিট্টা এবং আংরেজি রাজ কা দুশ্মন, এই দুটো শিরোনাম দিয়ে যখন পত্রিকা পাবলিশড হতো, সেই সময় বিপ্লবের আগুন জ্বলে যায়, এবং সেই বিপ্লবের আগুনটা আমাদের জ্বলতে জ্বলতে সেটা ভারতের মাটিতে গিয়ে আছড়ে পড়ে। লালা লাজপত রায়, এমনকি আমাদের বিখ্যাত বিপ্লবী রাসবিহারী বসু এই দলের সদস্য ছিলেন। ক্লিয়ার? এই দলের যে পত্রিকার কথা বললাম গদর, সেই গদর পত্রিকার সম্পাদক ছিলেন কে, আমাদের ভগৎ সিংয়ের কাকা, তাই তো। এই ভদ্রলোকের নাম ছিল কর্তার সিং সারাভা, মনে থাকবে, কর্তার সিং সারাভা এই পত্রিকা এডিটিং করতেন। গদর পার্টি থেকে একটা বড় ঘটনা হচ্ছে যেটা কামাগাতা মারু ইনসিডেন্ট। কামাগাতা মারু ইনসিডেন্ট যেটা হয়েছিল, সেখানে 376 পিপল, যার মধ্যে শিখ আর মুসলিম ছিল প্রচুর, তারা ছিল গদর পার্টির সঙ্গে যুক্ত। মনে রাখবে, থামার কথা ছিল বজবজ স্টেশনে, কিন্তু গিয়ে থামলো কোথায়, এটা গিয়ে থামলো হচ্ছে আমাদের থামার কথা ছিল কানাডার ভ্যাঙ্কুভার বন্দরে, কিন্তু এটা গিয়ে থামলো কোথায়, এটা থামলো হচ্ছে বজবজে। তাই বজবজ স্টেশনের নাম 2013-এর পর থেকে 2014-এর পর থেকে হয়ে গেছে কামাগাতা মারু, মনে থাকবে। নেক্সট আমি চলে গেলাম পরের পয়েন্টে, খুব জোরালো পয়েন্ট। 1914-এ এই গদর দলের নেতা লালা হরদয়াল এবং বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় তৈরি করলো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স সোসাইটি। এটা তৈরি হলো বার্লিনে, ঠিক আছে, মানে জার্মানি চলে গেল। যদিও মনে রাখতে হবে যে বার্লিনে একটা জয়যাত্রা শুরু করেছিলেন মাদাম ভিকাজি রুস্তমজি কামা, যাকে আমরা এক কথায় বলি মাদার অফ ইন্ডিয়ান রিভলিউশনারি। সেই মাদাম ভিকাজি কামা আমাদের এখানে স্টুটগার্ডে ট্রাই কালারের ফ্ল্যাগ তুলেছিলেন, এবং যেখানে লেখা ছিল মাঝখানে বন্দে মাতারম। সে আগুন জ্বলে যায় আমরা দেখতে পাই 1914-এ, এবং বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং লালা হরদয়াল মিলে বার্লিনে এই দল তৈরি করার ঠিক পরের বছরই 1915-এ আমরা দেখতে পাই আর একটা ভারতের বাইরে দল তৈরি হয়, এবং যেটা ওয়ান কাইন্ড অফ ভারতের বাইরে একটা প্যারালাল গভর্নমেন্ট তৈরি করে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ অ্যান্ড গভর্নমেন্ট। এই দলের ফাউন্ডার ছিল রাজা মহেন্দ্র প্রতাপ। 2019 WBCS মেনে কোশ্চেনটা ছিল যে রিভলিউশনারিদের মধ্যে কে রাজা বা মহারাজা ছিলেন। উত্তর হচ্ছে এই মহেন্দ্র প্রতাপ। মহেন্দ্র প্রতাপের 2 সঙ্গী ওবেদুল্লাহ সিন্ধ্রি, ঠিক আছে, এবং মাহমুদ হাসান, এরা কিন্তু পরবর্তীকালে সিল্ক লেটার কনস্পিরেসি কেস জড়িয়ে পড়েছিল, মনে থাকবে, এটা মনে রাখতে হবে। এবং এই ভারতের বাইরে প্যারালাল গভর্নমেন্ট হওয়ার পর একটা স্থিমিত হয়ে যায়, দীর্ঘদিন বাদে আবার দল তৈরি হয়। 1915-এর পর আমরা দেখতে পাই দল তৈরি হয় 1924-এ। 1924-এ যে দলটা তৈরি হয়েছিল খুব ভালো করে মনে রাখবে, তার নাম ছিল হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, HRA।
যে এইচআরএ দলের সদস্য ছিলেন আমাদের তিনজন, একজন রামপ্রসাদ বিসমিল, একজন যোগেশচন্দ্র চ্যাটার্জি, আর একজন হচ্ছে শচীন্দ্রনাথ সান্যাল। রামপ্রসাদ বিসমিল বিখ্যাত পোয়েট বিসমিল আজিমবাদীর একটা কবিতা খুব উনি করতেন, সেটা হচ্ছে সরফরোশি কি তামান্না আব হামারে দিল মে হ্যায়। আর শচীন্দ্রনাথ সান্যাল জেল নিয়ে লেখা তার বিখ্যাত বই যার নাম বন্দি জীবন। এটা 1924-এ আমাদের উত্তরপ্রদেশের কানপুরে তৈরি হয়। এই দলটা 1925-এই বিরাট তৎপরতা দেখায়। আমরা দেখতে পাই 1925-এ কাকুরি মেল ট্রেনে ডাকাতি হয়। মিরাট থেকে সাহারানপুরগামী এই কাকুরি স্টেশনে এই ডাকাতিটা হয়, যেখানে জড়িয়ে পড়েন বা অ্যাকিউজড হন রামপ্রসাদ বিসমিল, রাজেন্দ্র লাহিড়ী, আশফাকুল্লাহ খান, রশনলাল সিং। এরা সবাই অ্যাকিউজড হন, প্রত্যেকের ফাঁসি হয়। যার মধ্যে আশফাকুল্লাহ খান ছিল প্রথম মহিলা, এই মহিলা বলবো কি প্রথম মুসলিম আমাদের মার্টার, শহীদ। আর এই মহিলা কথাটা যখন বললাম তাহলে বলে রাখি, প্রথম মহিলা শহীদ ছিলেন আমাদের প্রীতলতা ওয়াদ্দেদার। 1932-তে প্রীতলতা ওয়াদ্দেদার পটাশিয়াম সায়ানাইড খেয়ে সুইসাইড করেন। আর 1927-এ আমাদের এই আশফাকুল্লাহ খানের ফাঁসি হয়, মনে থাকবে। নেক্সট আমি যেটা বলতে যাচ্ছি যে এই কাকুরি কনস্পিরেসি কেসের মাধ্যমে এই দলটা প্রায় নিঃশেষ হয়ে যেতে বসে। ঠিক সেই সময় স্টপ গ্যাপে ভগৎ সিং উঠে দাঁড়ান। 1926-এ একটা দল তৈরি করেন যার নাম হয় নওজওয়ান ভারত সভা। এই নওজওয়ান ভারত সভা আবার অক্সিজেন দিতে শুরু করে এই আমাদের কি বলবো এইচআরএ বা হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনকে। ক্লিয়ার? এরপরে আমরা দেখতে পাই আরও 2 বছর অপেক্ষা, 1928-এ তৈরি হয় আমাদের হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, মনে থাকবে HSRA। এই দলটি তৈরি করেন চন্দ্রশেখর আজাদ আমাদের দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের সামনে রাস্তার উপর দাঁড়িয়ে এই দল তৈরি হয়। জয়দেব কাপুর, যশপাল, ভগবতী চন্দ্র ঘোড়া, যতীন দাসের মতো লিডার এই দলে কিন্তু অন্তর্ভুক্ত ছিলেন। এই দলের পরই যেটা বলতে হয় 1928-এ সুভাষচন্দ্র বোস তৈরি করেন এক রিভলিউশনারি অর্গানাইজেশন যার নাম ছিল বেঙ্গল ভলান্টিয়ার্স। আর 1930 থেকে এই বেঙ্গল ভলান্টিয়ার্সের যিনি সর্বাধিনায়ক হন তিনি ছিলেন হেমচন্দ্র ঘোষ। এই হেমচন্দ্র ঘোষ তারই নেতৃত্বে 1938 ডিসেম্বর বিনয় বাদল দীনেশ আমাদের ইন্সপেক্টর জেনারেল অফ ইমপ্রিজনমেন্ট মানে আমাদের আইজি, তাই তো, মিস্টার সিমসন এবং তার ডেপুটি, তার নাম ছিল মিস্টার ক্রেগকে গুলি করে হত্যা করেন। এবং এটাকে আমরা বলি রাইটার্স বিল্ডিং অ্যাডভেঞ্চার বা ইনভেশন, তাই তো। বেশ, এবার আমরা বুঝতে পারলাম যে বিনয় বাদল দীনেশ বাংলাদেশের ছেলে হলেও তারা কিন্তু মেদিনীপুরে এই বেঙ্গল ভলান্টিয়ার্সের সঙ্গে মিশেছিল। 1930-তে মাস্টারদা সূর্য সেন তৈরি করলেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। এই ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি মাস্টারদা সূর্য সেন যখন তৈরি করলেন তার অধিকাংশই ছিল তার স্টুডেন্ট। এবং এই দল 18th April 1930 on 18th April 1930 মাস্টারদা সূর্য সেন and his Indian Republican Army কি করলো, অ্যাটাকড বা ইনভেড আমাদের চিটাগং আর্মারি বা দে রেইডেড চিটাগং আর্মারি। তারা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করলো। ক্লিয়ার? এবং তোমরা সবাই নিশ্চয়ই জানো ভালো করে যে 1933-তে মাস্টারদা সূর্য সেন ধরা পড়ে যান এবং 12 জানুয়ারি 1934-এ মাস্টারদা সূর্য সেনের ফাঁসি হয়। তাহলে অগ্নিযুগে যে বিপ্লবের একটা লম্বা লিস্ট অর্গানাইজেশনের সেটা আমি তুলে ধরলাম তোমাদের সামনে। এর সঙ্গে সঙ্গে এবার আমি আরও কিছু বলবো এই অ্যাক্টিভিটিস কীভাবে ছড়িয়েছিল এবং এই অ্যাক্টিভিটিস চলতে চলতে কী করে একটার পর একটা কনস্পিরেসি কেসের মধ্যে জড়িয়ে গেছিল। কনস্পিরেসি কেসের মধ্যে
যদি জড়িয়ে যাওয়ার কথা বলা হয় তাহলে প্রথমেই আসবে আমাদের আলিপুর কনস্পিরেসি কেস, যার সঙ্গে জড়িয়ে ছিল যুগান্তর দল। এবং এই ঘটনার আগে একটা ছোট্ট ইতিহাস আমাকে বলতে হবে, সেটা হচ্ছে ঢাকার যিনি আমাদের গভর্নর ছিলেন তার নাম ছিল বুমফিল্ড ফুলার। এই বুমফিল্ড ফুলারকে হত্যার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা বারীন্দ্র কুমার ঘোষের নেতৃত্বে সেটা ব্যর্থ হয়েছিল। এবং তারপরে যখন আমাদের মুজফ্ফরপুরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মিস্টার কিংসফোর্ডকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়, সেই সময় ক্ষুদিরাম বোস আর প্রফুল্ল চাকি, একজন হচ্ছে আমাদের দীনেশ সরকার, ঠিক আছে, একজন হরেন সরকার আরেকজন দীনেশচন্দ্র রায় ছদ্মনাম নিয়ে তারা কি করেছিল, এই মুজফ্ফরপুরে গিয়ে উপস্থিত হয়। সবই ঠিকঠাক ছিল, কিন্তু গাড়িটার টাইমিংও ঠিক ছিল, কিন্তু গাড়ির ব্যক্তিরা আলাদা ছিল। যে গাড়ি করে আমাদের যাওয়ার কথা ছিল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের কিংসফোর্ডের, সেখানে মিসেস আর মিস কেনেডি যায় এবং বোম মারা হয়, তাতে মিসেস এবং মিস কেনেডি মারা যায়। এরপরে ক্ষুদিরাম বোস আমাদের ওই চা খেতে গিয়ে, ভাড়া মেটাতে গিয়ে পিস্তল কোমর থেকে পড়ে যায়, ওখানেই কনস্টেবলরা ছিলেন, ওনাকে গ্রেপ্তার করেন। ঠিক আছে, 11ই আগস্ট 1908 সালে ক্ষুদিরাম বোসের ফাঁসি হয়, তোমরা নিশ্চয়ই জানো। সেটা মুজফ্ফরপুর সেন্ট্রাল জেলে। এবং মুজফ্ফরপুর জেলে যখন ফাঁসি হয় তখন এই ক্ষুদিরাম বোসকে কি বলা হয়, আমাদের এই যুগান্তর দলের বিপ্লবীর ফাঁসি, এটাকে তাকে গ্লোরিফাই করা হয় পীতাম্বর দাসের একটা গানে। পীতাম্বর দাসের গানটি হলো একবার বিদায় দেমা ঘুরে আসে, একটা স্বদেশী গান। স্বদেশী পিরিয়ডের চূড়ান্ত মুহূর্তে আমাদের প্রফুল্ল চাকি আমাদের মোকামা স্টেশন, তাই তো, তারও আগে বলি, উনি আশ্রয় নেন সাব ইন্সপেক্টর নন্দলাল ব্যানার্জির বাড়ি। তিনি নন্দলাল ব্যানার্জিকে চিনতেন না। নন্দলাল ব্যানার্জি এবং তার শ্বশুরমশাই তাদের পরিচয় আত্মগোপন করে এবং শেষমেশ প্রফুল্ল যখন তাকে কলকাতায় দিয়ে আসার কথা বলে, পরের দিনটা ছিল 30 এপ্রিলের পরের দিন, 1 মে। ওই 1 মেতে যখন ওরা 10টার গাড়িতে চাপবে, সেই সময় কিছু কনস্টেবল যখন প্রফুল্লর দিকে এগিয়ে আসে, সেই সময় ডিসক্লোজ করে নন্দলাল ব্যানার্জি যে সে সাব ইন্সপেক্টর এবং তাকে ধরতে পারলেই তার বিরাট প্রমোশন। সেই সময় প্রফুল্ল তোমার কনস্টেবলদের ধাক্কা দিয়ে গাড়ি থেকে নেমে পুরো মোকামা স্টেশন বরাবর ছুটতে থাকে, প্ল্যাটফর্ম বরাবর গুলি চলতে থাকে। খুব ক্লোজ রেঞ্জে যখন গুলি লাগে তখন কিন্তু প্রফুল্ল মারা যায়। বুকের বাম পাশেও লাগে, মাথায় গুলির চিহ্ন ছিল, মারা যায়। কিন্তু সেটা সম্পূর্ণভাবে নন্দলাল ব্যানার্জির নির্দেশে পুরো ওই ডেড বডিটাকে টানতে টানতে নামিয়ে আনা হয় নিচে। সেখানে ডানলপ কারখানা ছিল, ডানলপের পরিত্যক্ত টায়ার পুড়িয়ে দেওয়া হতো, সেই সঙ্গে অ্যাম্পুট করে দেওয়া হয় তার গলাটা থেকে মাথাটা একদিকে করে, ওই ঘাড়ের কাছ থেকে নিচ পোর্শনটা পুরো ওই অ্যাম্পুট করে ওটাকে পুড়িয়ে দেওয়া হয়। এবং একটা ইথারের জলে চুবিয়ে এটা যখন পাঠানো হয় কলকাতায়, তখন কমিশনার ডেকে পাঠানো হচ্ছে কাকে, আমাদের বারীন্দ্র কুমার ঘোষকে। জিজ্ঞেস করেন এই মুখটা কি আপনারা চিনতে পারছেন? উনি তখন শনাক্ত করতে পারেন, হ্যাঁ ইনি প্রফুল্ল চাকি। এই প্রফুল্ল চাকি ছিল আমাদের প্রথম বাঙালি শহীদ, ফার্স্ট বেঙ্গলি মার্টার ইন ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল। মনে থাকবে, সেটা কিন্তু ক্ষুদিরাম নয়। কেউ বলে 1 মে তার মারা যাওয়া, কেউ বলে ওটা 12টা পেরিয়ে গেছিলো বলে 2 মে ধরে। মনে থাকবে, হয়ে গেল। তাহলে কেসটা প্রথমে উঠেছিল মুজফ্ফরপুর কনস্পিরেসি কেস। মুজফ্ফরপুর কনস্পিরেসি কেসের পর এটা বমের সপ্লিন্টার পরীক্ষা করে দেখা যায় এটা ক্যালকাটা ম্যানুফ্যাকচার। তখন এখান থেকে মুরারিপুকুরের বাগানবাড়ি হয়ে আলিপুরের সন্ধান পায় এবং শেষ পর্যন্ত কেসটা ওঠে আলিপুর কনস্পিরেসি কেসের নামে। এই কেস খুবই জনপ্রিয় কেস। এই কেস চলার সময় যিনি আমাদের অ্যাপ্রুভার বা যাকে বলে রাজসাক্ষী হয়েছিলেন, সেই রাজসাক্ষী আমাদের নরেন গোসাই। এবং এই কেস চলাকালীন যিনি পাবলিক প্রসিকিউটরের কাজ করেছিলেন, সেই পাবলিক প্রসিকিউটর ছিলেন আমাদের কি বলবো, সে ভদ্রলোকের নাম আশুতোষ বিশ্বাস। আর যাকে প্রথম চয়েস করা হয়েছিল আমাদের
কি বলবো ওই ডিফেন্স লয়ার হিসেবে তিনি ছিলেন আমাদের ব্যোমকেশ চক্রবর্তী। উনি খুবই সহৃদয় ব্যক্তি ছিলেন। উনি কেসটা ছেড়ে দেন। ওনার কেসটা ছেড়ে দেওয়ার পরে এন চৌধুরীর হাতে দেওয়া হয়। এন চৌধুরীও কেসটা ছেড়ে দেয় এবং শেষ পর্যন্ত যিনি আসেন, দেখেন এবং জয় করেন, বুঝতে পারছো কার নাম বলছি? তিনি হচ্ছেন আমাদের সূর্য সেন। এই সূর্য সেন কি বলছি, সরি, একেবারেই সূর্য সেন নয়, চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সরি, উনি এলেন এবং এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কেসটা লড়ে আমাদের মুক্ত করেছিলেন অরবিন্দ ঘোষকে 1909 সালে। ক্লিয়ার? এবারে ডিফেন্স লয়ার যিনি ছিলেন আশুতোষ বিশ্বাস, তাকে পরবর্তীকালে হত্যা করা হয় এবং আমাদের এই কেসে উল্লাসকর দত্ত, ডক্টর যাদুগোপাল মুখোপাধ্যায়, বারীন্দ্র কুমার ঘোষ এরাও কিন্তু পরে মুক্ত হয়। এটা ভালো করে মনে রাখবে। এটা খুব বিখ্যাত কেস, আলিপুর কনস্পিরেসি কেস, তাই তো? অরবিন্দ ঘোষ 1909 সালে মুক্ত হওয়ার পরে উনি আবার চেষ্টা করেছিলেন বিপ্লবী আন্দোলনে ফিরে আসার, কিন্তু সেটা সফল হয়নি এবং শেষ পর্যন্ত উনি পণ্ডিচেরি আশ্রমে গিয়ে সন্ন্যাসী হয়ে যান। মনে থাকবে? বেশ। আলিপুর কনস্পিরেসি কেস, এই যে আমাদের অ্যাপ্রুভার নরেন গোসাই যিনি রাজসাক্ষী দিয়েছিলেন আর আমাদের যে জাজ মিস্টার ইভি বিচক্রফট, এদের মধ্যে বেছে নেওয়া হয় নরেন গোসাইকে। এই বিশ্বাসঘাতক নরেন গোসাইকে গুলি করে হত্যা করেন কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্রনাথ বাসু। তাই এদেরও কিন্তু ফাঁসি হয়। তাই এই কেসে ফাঁসি বললে ক্ষুদিরামকে ধরে 3 জনের ফাঁসি। মনে থাকবে? বেশ। আলিপুর কনস্পিরেসি কেসের পর বিপ্লবী আন্দোলন কিন্তু আরও ফুঁসে ওঠে, আরও জ্বলতে থাকে এবং সেই সময় আমরা আরও কিছু অ্যাক্টিভিটিস দেখতে থাকি। এই অ্যাক্টিভিটিসের মধ্যে যেটা আমাকে বলতে হয় সেটা হচ্ছে বাংলাদেশে আমাদের এই পুলিন বিহারী দাস খুব অ্যাক্টিভ হয়ে যায় এবং উনি আমাদের ডেকয়েটি, ডাকাতি করতে থাকেন। বেশ, ঠিক এরকমই একটা মুহূর্তের মধ্যে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে 1909 সালে কার্জন ওয়ালি নামে এক ব্রিটিশ হোমরা চোমরা ব্যক্তি, যিনি খুবই উঁচু পোস্টে ছিলেন এবং এই ভদ্রলোক তোমার অনেক কম তোমার অপরাধ, অথচ তাকে কি বলবো গুরুদণ্ড প্রদান করতেন। সেই কার্জন ওয়ালিকে টার্গেট করে নেয় আমাদের এই কি বলবো শ্যামজি কৃষ্ণ ভার্মা এবং আমাদের ভিডি সাভারকারের স্নেহধন্য মদনলাল ধিংড়া। এবং মদনলাল ধিংড়া 1909 সালে লন্ডনেই গুলি করে হত্যা করেন মিস্টার কার্জন ওয়ালিকে। ইনি ছিলেন ভারতের বাইরে প্রথম শহীদ বা ব্রিটেনে প্রথম ভারতীয় শহীদ। ক্লিয়ার? মদনলাল ধিংড়ার ফাঁসি হয়ে যায় 1909 সালে। মদনলাল ধিংড়ার পর এই কেসে যে জায়গাটা আমি আরও ভালো করে একটু হাইলাইট করব বা যেটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, যে এই কেসটা কিন্তু সাইমালটেনাসলি চলতেই থাকে। ঠিক আছে? সেটা শুধু বাংলার বুকে আবদ্ধ ছিল তাই না, এটা বাংলার বাইরেও বেরিয়েছিল। মদনলাল ধিংড়া যে বছরে কার্জন ওয়ালিকে হত্যা করলেন, ঠিক সে বছরই নাসিকের জেলা সুপার, যার নাম ছিল মিস্টার জ্যাকসন, সেই জ্যাকসনকে গুলি করে হত্যা করলেন আমাদের অভিনব ভারতের দলের সদস্য, যার নাম অনন্ত লক্ষণ কানহেরি। এবং শুরু হয়ে যায় নাসিক কনস্পিরেসি কেস এবং এই কেসে অ্যাকিউজড হয়ে যান ভিডি সাভারকার এবং তার দাদা গণেশ সাভারকার। এবং ভিডি সাভারকার ধরা পড়েন, গণেশ সাভারকারও ধরা পড়েন। ভিডি সাভারকার এই সময় পালাবার চেষ্টা করেন, কিন্তু তিনি ধরা পড়ে যান এবং আন্দামান সেলুলার জেলে উনি বন্দী ছিলেন। এবং আন্দামান সেলুলার জেলে বন্দি থাকা অবস্থায় এই জেলের দেওয়ালের মধ্যে উনি লিখে রেখেছিলেন হিস্ট্রি অফ ইন্ডিয়া। ঠিক আছে? ভারতের ইতিহাস। মনে থাকবে? বেশ। 1909 সালের পর আমরা আরও ঘটনা দেখতে পাবো তার পরে। যেমন আমরা দেখতে পাই যে রাসবিহারী বোসের উদ্যোগ, সময়টা হচ্ছে 1912, তাই তো? আমাদের সেই জানুয়ারি মাসে আমাদের দিল্লির চাঁদনি চকে লর্ড হার্ডিঞ্জ টু এসছেন
হাতির পিঠে উঠে প্রচার করতে যে কলকাতা থেকে দিল্লির রাজধানী যে পরিবর্তন হচ্ছে এবং সেটা কবে থেকে কার্যকরী হবে সব কিছু। ঠিক সেই সময় আমাদের রাসবিহারী বোস তখন চাকরি করতেন দেরাদুনের ফরেস্ট রিসার্চ সেন্টারে, একটা ক্লার্কের চাকরি করতেন ভদ্রলোক। তিনি হায়ার করেন এই বিপ্লবীকে, যার নাম ছিল বসন্ত বিশ্বাস, এবং একটা বাড়ির ঝুল বারান্দা থেকে ওই বোমা নিক্ষেপ করেন বসন্ত বিশ্বাস, এবং সেই বোমা নিক্ষেপের ফলে আমাদের কি হয়, হাতির মাহুত মারা যায়, হার্ডিন্সটু আহত হয় কিন্তু প্রাণে বেঁচে যায়। ক্লিয়ার? এবং শুরু হয়ে যায় দিল্লি কনস্পিরেসি কেস। এবং এই দিল্লি কনস্পিরেসি কেসে অনেকেই ধরা পড়েন, যেমন অবোধ বিহারী, ভাই বাল মুকুন্দ, ক্লিয়ার, এদেরকে আমির চাঁদ, এদেরকে ধরা হয় এবং এদেরকে ফাঁসির হুকুম দেওয়া হয়। এবার আমি এর পরের যে জায়গাটা একটু খুব ভালো করে বলবার চেষ্টা করব, সেটা হচ্ছে যে এই যখন আমাদের দিল্লি কনস্পিরেসি কেসটা চলতে থাকে তখন রাসবিহারী বোসকে গা ঢাকা দিতে হয়। রাসবিহারী বোস এই সময় বেনারসে শচীন্দ্রনাথ সান্যালকে দিয়ে বম সাপ্লাই করে দেন, এবং ওই সান্যালকে দিয়ে বম সাপ্লাই করার পাশাপাশি তিনি একটা পরিকল্পনাও করে ফেলেছিলেন যে একটা কি করবেন, একটা বড় রকমের বিদ্রোহ করবেন, এবং সেটা করবেন কোথায়, লাহোরে। একটা রেজিমেন্টের মধ্যে সেই বিদ্রোহের আগুন ছড়িয়ে দেবে। একটা নির্দিষ্ট ডেট ঠিক করা হয়, যেদিনকে হচ্ছে ওই রেজিমেন্টের কি বলবো, রেজিমেন্টের আমাদের হচ্ছে ওই সিপাহীরা বিদ্রোহ করবে, ঠিক সেই সময় সেটা ফাঁস হয়ে যায়। ফাঁস হয়ে যাওয়া মাত্র ডেট আবার চেঞ্জ করা হয়, ঠিক আছে, দুবার ডেট চেঞ্জ করা হয়। এবার ডেট যখন চেঞ্জ করা হয় তার কারণ হচ্ছে ওদেরই দলে থাকা এক বিপ্লবী যার নাম ছিল কৃপাল সিং, সেই কৃপাল সিং সব কিছু ফাঁস করে দিয়েছিল। শেষ পর্যন্ত পুলিশ রেড করে, গুলিগোলা চলে, ঠিক আছে, এবং শুরু হয়ে যায় বেনারস কনস্পিরেসি কেস। এবং এই বেনারস কনস্পিরেসি কেসে, এই বেনারস নয়, লাহোর কনস্পিরেসি কেস শুরু হয়ে যায়, লাহোর কনস্পিরেসি কেস। এই সময় এখানে বিষ্ণু গণেশ পিংলে বলে এক বিপ্লবী কয়েকটা তাজা বোমা সহ ধরা পড়েন। কি বললাম, বিষ্ণু গণেশ পিংলে বলে এক বিপ্লবী কয়েকটা তাজা বোমা সহ ধরা পড়ে এবং শুরু হয়ে যায় এর বিচার। এবং আমাদের রাসবিহারী বোস বুঝতেই পারেন যেখানে থাকা সমীচীন নয়, তখন তিনি রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করে একটা ছদ্মনাম নেন, প্রমথনাথ ঠাকুর বা প্রমথনাথ টেগর। এই ছদ্মনাম নিয়ে ভারত থেকে পালিয়ে যায়। ক্লিয়ার? তাহলে রাসবিহারী বোসের শুরুর প্রয়াসটা আমরা বললাম, এবং তারপর আমরা দেখতে শুরু করলাম একটার পর একটা ঘটনা ঘটতে আরম্ভ করলো। সিল্ক লেটার কনস্পিরেসি কেস 1916 সালে হলো। সিল্ক লেটার কনস্পিরেসি কেসে আমরা দেখেছিলাম যে একটা তোমার কি বলবো, রুমালের মধ্যে, ঠিক আছে, যার মধ্যে এই উর্দু ভাষায় চিঠি লিখে দেওয়া হয়েছিল, এবং সেটা রেজিমেন্ট সৈনিকদের মধ্যে পৌঁছানো হবে এবং তারা সেটা দেখে উদ্বুদ্ধ হবে। কিন্তু এই সংকেত ফাঁস হয়ে যায় এবং আমাদের এই সিল্ক লেটার কনস্পিরেসি কেসে অভিযুক্ত হয় মাহমুদ হাসান এবং সৈয়দ ওবেদুল্লাহ সিন্দ্রি। ক্লিয়ার? মনে রাখবে এটা। এইবার আমরা যেটা যাব সেটা হচ্ছে পরের স্টেপে, যে 1916 অবধি বলার পর আমরা দেখে নেব যে সেই সময়টা আমাদের চম্পারণ সত্যাগ্রহ বা এগুলো চলাকালীন যে কিছুটা হলেও স্তিমিত, তাই তো, এবং স্তিমিত হলেও আবার এটার জাগরণ হয় তার পরবর্তীকালে। আমরা যেমন এখানে দেখতে পাই ভ্যাঞ্চি আয়ার, তাই তো, ভ্যাঞ্চি আয়ার বলে এক ব্যক্তি, একজন তামিলনাড়ুর ব্যক্তি বা মাদ্রাজের ব্যক্তি, তিনি আমাদের মিস্টার অ্যাশকে হত্যা করেন, এবং মিস্টার অ্যাশকে হত্যা করার পর তিনি রেলের বাথরুমে গিয়ে সুইসাইড করেন। ক্লিয়ার? এটা ভালো করে মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা দেখবে। এবার দেখো তোমাদের ভ্যাঞ্চি আয়ারের কথা যেমনভাবে আমি বললাম, ঠিক উঠে আসবে তার পরবর্তী কিছু বিপ্লবীদের কথা। পরবর্তী বিপ্লবীদের মধ্যে যার কথা সবার প্রথমেই চলে আসবে সেটা হচ্ছে আমাদের ভগৎ সিং। ভগৎ সিং আমাদের উত্তরপ্রদেশ, লাহোর, পাঞ্জাব এই জায়গাটার উপরে তার কি বলবো, তার প্রভাব প্রতিপত্তি বা যা বলতে পারো, প্রভাব প্রতিপত্তি আমি বলবো না, তার জনপ্রিয়তা ছিল, সে তার কি বলবো জ্ঞানের আলোটা ছড়িয়েছিল, বিপ্লবের আগুনটাও জ্বলিয়েছিল।
সে একটা কথা বলেছিল যে অসাধারণ কথা, যে বোমা কিংবা পিস্তল নয়, আমাদের মধ্যে মনের ভেতরে যে একটা বিপ্লবের শান পাথর আছে সেটা ভালো করে ঘষতে হবে। সেটা ঘষার পর যে সায় দেবে, যেরকমভাবে বলবে সেইভাবে আমাদের চলতে হবে, উনি বলেছিলেন। এবার এই ক্ষেত্রে আমাদের যেটা বলার আছে, সেই সময়টা হচ্ছে একটা টার্গেট নেওয়া হয়েছিল চার্লস টেগার্টের প্রতি, এবং এই চার্লস টেগার্টের টার্গেট নিয়েই ঘটনা আছে বাঘাযতীনের নামে। বাঘাযতীন এখানে ঢুকছে। বাঘাযতীন উচ্চপদস্থ সরকারি চাকরি করতেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই বাঘাযতীন যেটা করেছিলেন তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে আমাদের একটা বিপ্লবী দল বা সংগঠনকে জোরালো করেছিলেন। একই সঙ্গে উনি অনুশীলন সমিতির লিডার ছিলেন, আবার একই সঙ্গে তিনি যুগান্তর দলের লিডারও ছিলেন। এবং উনি নিজের বাছাই করা মেম্বারদের নিয়ে কি হয়েছিলেন, সেই আমাদের হেনরি লার্সেন, ম্যাভেরিক যে জাহাজগুলো আসার কথা ছিল, ইন্দো জার্মান কনস্পিরেসি কেসে উনি আগে জড়িয়েছিলেন। সেখানে আমাদের জার্মানির যে কাইজার উইলিয়াম টু তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তাকে অস্ত্র পাঠাবে, এবং সেটার উপর নির্ভর করে রাসবিহারী বসু, তারপর হচ্ছে আমাদের কী নাম বলবো, রাসবিহারী বসুর সঙ্গে বাঘাযতীন বা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় সবাই একত্রিত হয়েছিল। এবং যখন এই একত্রিত হয় তখন এই কেসটা ফাঁস হয়ে যায়। ফণীন্দ্রনাথ চক্রবর্তী বলে একজন দুর্বল চিত্তের বিপ্লবী কি করে, এটা ডিসক্লোজ করে। আর ঠিক সেই সময় ফেরার হয়ে যায় কে, মানবেন্দ্রনাথ রায়, পালিয়ে যায় ওখান থেকে। এই অবস্থাতে চিত্তপ্রিয় রায়চৌধুরী, মনোরঞ্জন সেনগুপ্ত, নীরেন দাশগুপ্ত এবং জ্যোতিষ পাল, এই 5 বিপ্লবীকে সঙ্গে নিয়ে উনি আমাদের বুড়িবালাম নদীর তীরে এসে উপস্থিত হন, যেখান থেকে অস্ত্র বোঝাই জাহাজ, উনি সমস্ত অস্ত্র খালাস করে নেবেন। ঠিক সেই সময় আগে ওঁত পেতে বসেছিল চার্লস টেগার্ট খবর পেয়ে, এবং চলতে থাকে গুলির লড়াই। এবং সেখানে অসম সাহসিকতার সঙ্গে যুদ্ধ করতে করতেই চিত্তপ্রিয় রায়চৌধুরী স্পট ডেড হয়ে যায়। আহত হন জ্যোতিষ পাল, নীরেন দাশগুপ্ত, মনোরঞ্জন সেনগুপ্ত এবং স্বয়ং আমাদের বাঘাযতীন। বাঘাযতীন পরের দিনই বালেশ্বর হসপিটালে মারা যান, তাই তো? এটা ভালো করে মনে রাখবে। নীরেন দাশগুপ্ত আর মনোরঞ্জন সেনগুপ্তর ফাঁসি হয়, আর জ্যোতিষ পালের যাবজ্জীবন কারাদণ্ড হয়। এবং এই জ্যোতিষ পাল যাবজ্জীবন কারাদণ্ড অবস্থাতেই আমাদের কি হয়, উন্মাদ হয়ে যান এবং মারা যান। ঠিক আছে, মনে থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট। আর সেই সঙ্গে আমি বলেছি কামাগাতা মারুর ঘটনাটা, তাই তো? এটা সিঙ্গাপুর থেকে জাহাজটা ছাড়ছে, 376 জন মেম্বার, যাদের মধ্যে আমাদের কি বলবো ম্যাক্সিমাম হচ্ছে শিখ আর মুসলিম। এই জাহাজটা যখন বজবজ নয়, কানাডার ভ্যাঙ্কুভার বন্দরে আসার কথা বা থামার কথা, না থেমে যখন এই জাহাজটা তোমার কি বলবো ওই বজবজে এসে থামে, তখন পুলিশ গদর পার্টির বিপ্লবী সন্দেহ করে গুলি চালায়, তাতে 22 জন মারা যায়, 22 জন। এবং এই কেসের সমস্ত দায়িত্ব যার ঘাড়ে অর্পণ করা হয় তার নাম বাবা গুরুদীপ সিং। মনে থাকবে কি বললাম, বাবা গুরুদীপ সিং। এটা আমাদের কিন্তু ভালো করে রেডি করতে হবে। ক্লিয়ার? গুরুদীপ সিং জেল থেকে মুক্তি পাওয়ার পর পাঞ্জাবের বিপ্লবী আন্দোলন কিন্তু চলতেই থাকে, সেটা কিন্তু মন্দ হয়নি বা সেটা থেমে যায়নি। এই সময় রাসবিহারী বোস বাইরে বাইরে ঘুরে বিপ্লবী আন্দোলনকে অনেক বেশি সংগঠিত করে ফেলেন। ঠিক এরকমই একটা অবস্থার মধ্যে মনে রাখবে যে আমাদের মিস্টার এই চার্লস টেগার্টকে হত্যা করতে গিয়ে আমাদের গোপীনাথ সাহা মেরে দিয়েছিল কাকে, মিস্টার ডে বলে একজন সাহেব। ঠিক আছে, এবং গোপীনাথ সাহা এর জন্য ফাঁসিও হয়েছিল। বেশ, এরপরে এই অ্যাক্টিভিটিসের একটা বড় জায়গা রয়েছে, সেটা হলো ভগৎ সিং সুখদেব রাজগুরু আর চন্দ্রশেখর আজাদ। যে চন্দ্রশেখর আজাদ আমাদের কাকড়ি ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পেয়েছিল, যে কাকড়ি ষড়যন্ত্র মামলার কথা একটু আগে আমি আলোচনা করেছিলাম। কাকড়ির মেল ট্রেন ডাকাতি, তাই তো? প্রচুর বিপ্লবীকে অ্যাকিউজ করা হয়েছিল। এই কেসে যিনি ডিফেন্স লয়ার ছিলেন তার নাম ছিল গোবিন্দ বল্লভ পান্ত। আর এই কেসে যিনি তোমার
পাবলিক প্রসিকিউটর ছিলেন তিনি হচ্ছেন আমাদের জগৎ নারায়ণ মোল্লা। ঠিক আছে, জগৎ নারায়ণ মোল্লা, এটা মনে রাখতে হবে। এবং এই কেসে তোমার কি হলো, সম্পূর্ণ রকমভাবে জগৎ নারায়ণ মোল্লা জয় হলো। এবং শেষ পর্যন্ত আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আমাদের এদের ফাঁসি হয়ে গেল 1927-এ, তাই তো। রামপ্রসাদ বিসমিলের ফাঁসি 1927, আশফাক উল্লাহ খানেরও ফাঁসি 1927। আশফাক উল্লাহ খানকে কি বলা হয়? আশফাক উল্লাহ খানকে বলা হয় ফার্স্ট মুসলিম মার্টার অফ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, মনে থাকবে বেশ। কাকড়ি মেল ট্রেন ডেকয়েটির পর আমাদের কাছে উঠে আসে যে ঘটনাটা, সেটা হচ্ছে আমাদের পরের দিকের ঘটনা। সেটা হচ্ছে আমাদের লালা লাজপত রায়কে যখন পুলিশ কমিশনার মিস্টার স্কট আদেশ করলেন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, ঠিক আছে, যার নাম ছিল কি, যার নাম ছিল সন্ডার্স, সন্ডার্সকে লাঠি দিয়ে মেরে তোমার লাঠি দিয়ে তোমার সন্ডার্সকে আদেশ দেওয়া হলো যাতে সে লালা লাজপত রায়কে লাঠি দিয়ে মারে। এবং লালা লাজপত রায়কে লাঠি দিয়ে মারার সময় বুকে চোট পেয়ে লালা লাজপত রায় মারা যায়। এবং সেই হত্যার প্রতিশোধ নিতে গিয়ে ভগৎ সিং, সুখদেব, রাজগুরু আজাদ টার্গেট করে নেয় পুলিশ কমিশনার মিস্টার স্কটকে। কিন্তু দুর্ভাগ্যবশত স্কটের জায়গায় সেখানে ছিলেন কে, আমাদের গাড়ির মধ্যে ছিলেন, বাইকে ছিলেন, তার নাম হচ্ছে এএসপি আমাদের সন্ডার্স। এবং সন্ডার্স ভগৎ সিংয়ের গুলিতে মারা যায়। এবং এই কেস শুরু হয়, আবার এখান থেকে স্কেপ করে যায় আমাদের চন্দ্রশেখর আজাদ, তাই তো। এবং আমরা জানি যে 23শে মার্চ 1931, 23শে মার্চ 1931 সালে ভগৎ সিং, সুখদেব, রাজগুরু তিনজনেরই ফাঁসি হয়। আর আজাদ অ্যালফ্রেড পার্কে ইংরেজদের সঙ্গে তোমার লড়াই করতে থাকে এবং সেই লড়াইয়ে যখন তার গুলি ফুরিয়ে যায় তখন সে সুইসাইড করে। ঠিক আছে, মনে থাকবে, এটা হচ্ছে একটা প্রথম স্টেজের ইম্পর্টেন্ট ঘটনা। আজকে আমি যেটা আলোচনা করলাম 1928, 1925, 1916 এই পর্যায়ের ঘটনা। আমরা নেক্সট পর্যায়ে আবার আলোচনা যখন করব সেটা হচ্ছে সেকেন্ড পর্যায়ে যাবে, যেখানে হচ্ছে রিভলিউশনারি অ্যাক্টিভিটিসের মাস্টারদা সূর্য সেনের অ্যাক্টিভিটিস, বিনয় বাদল দীনেশের অ্যাক্টিভিটিস, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেটাও কিন্তু অনেক বড় জায়গা এবং সময় সাপেক্ষ ব্যাপার। তো এখানে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন যা যা এসছে, কে কোন কনস্পিরেসি কেসের সঙ্গে জড়িয়েছে সেগুলো আমি বললাম। যেমন ধরো দক্ষিণেশ্বর কনস্পিরেসি কেস, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট কনস্পিরেসি কেস। আবার দক্ষিণেশ্বর কনস্পিরেসি কেসের ছাড়া হাওড়া কনস্পিরেসি কেস, ঠিক আছে, যে হাওড়া কনস্পিরেসি কেসে বাঘাযতীন প্রথমবার পুলিশের খাতায় নামটা উঠেছিল, ঠিক আছে, এবং যার চরম পরিণতি হচ্ছে 1915-এ। ক্লিয়ার? তাহলে আমরা নেক্সট দিন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পরের ইতিহাসটা একটু বলবো। তবে একটু ছোট করে বলবো, যেটা আমি আগে বলেছিলাম যে প্রীতিলতা ওয়াদ্দেদার কিন্তু চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে যাননি। উনি কিন্তু আমাদের মনে রাখবে শহরতলির ওপরে একটা জায়গা রয়েছে, পাহাড়তলি, শহরতলি বলবো না, পাহাড়তলির ওপরে সেই আমাদের ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়ে গুলি ফুরিয়ে গেলে তিনি হচ্ছে পটাশিয়াম সায়ানাইডকে সুইসাইড করেন এবং ফার্স্ট ওমেন মার্টার হয়ে যায়। বা 1931-এ কীভাবে আমাদের শান্তি ঘোষ আর সুনীতি চৌধুরী হত্যা করেছিল কুমিল্লার নটোরিয়াস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মিস্টার স্টিফেন্সকে, এগুলো আমি বলবো। সামনের দিনের ক্লাসটা অনেকটাই বেশি ওমেন এম্পাওয়ারমেন্ট ওপর নির্ভর করবে, তোমরা এটা ভালো করে শুনবে বা দেখবে। চললাম তাহলে।